এই গোটা বছরটা কতই না কাণ্ড ঘটে গিয়েছে। ডিসেম্বরের আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তাতেই যেন আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে ডিসেম্বরের আকাশে। কেন? ডিসেম্বরের এন্ড পার্ট, ইয়ার এন্ডিং, এবং তারই মাঝে যখন আনন্দ উৎসবে মেতে উঠবার সময়, ঠিক তারই মাঝে ভিড়ে মিশে লোন উলফ কায়দায় হামলার ছক কি কোনোভাবে কষছে কেউ বা কারা? কেন এই প্রশ্ন উঠছে? দেখুন, বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি, একের পর এক বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা তারা বলছেন যে তারা সেভেন সিস্টার্স এর দখল নেবে, তারা ভারতের একাংশ দখল করবে। আর ঠিক এই হুমকি, এই হাম্বরি ভাবের পর একের পর এক জঙ্গি গ্রেফতার, জঙ্গি সংগঠনের নাম ভূমিকা প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে যে সেভেন সিস্টার্স এবং তার যে করিডোর চিকেন স্নেক শিলিগুড়ি, সেখানেই কি কোথাও একটা টার্গেট, সফট টার্গেট জঙ্গিদের? কেন? কারণ দেশের অরক্ষিত সীমান্ত পেরোনোর চেষ্টায় পাক জঙ্গি গোষ্ঠী। সীমান্তের ওপারে কুখ্যাত হিট অ্যান্ড রান গ্রুপের জেহাদিরা আনসারুল্লাহ বাংলা টিমের নির্দেশে কলকাতা সংলগ্ন এলাকায় হামলা চালানোর প্ল্যানিংও রয়েছে। কি বড়দিন এবং নতুন বছর উদযাপনে বড় হামলা চালানোর সম্ভাবনা? ভিড়ে মিশে লোন উলফ কায়দায় হামলা। সেক্ষেত্রে রাজ্যের রাজনীতিবিদ থেকে শুরু করে বুদ্ধিজীবীরা, ব্লগার থেকে শুরু করে গণমাধ্যমের কর্মীরা, তারাও টার্গেট হতে পারেন, সেই সম্ভাবনায় প্রকট হচ্ছে। প্রসঙ্গত, ক্যানিং থেকে তেহরিক উল মুজাহিদিনের আইইডি বিশেষজ্ঞ জাভেদের গ্রেফতারি। শুধু তাই নয়, মুর্শিদাবাদ থেকে 2 জঙ্গি গ্রেফতার। কেরল থেকে ধৃত জঙ্গির কাছে থাকা ভুয়ো ভোটার কার্ডে মুর্শিদাবাদের দুটি ঠিকানা নওদা হরিহরপাড়া জল করে। সেখানে এই প্রশ্ন, ডিসেম্বর কি ক্রমে সেই ডেঞ্জারাস হয়ে উঠছে? এই প্রশ্নগুলো সামনে আসছে এবং তা নিয়ে আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিতের কাছে শুরুতেই আসবো। সত্যজিৎ, পরিস্থিতি কি ক্রমেই আরো জটিল হচ্ছে? কারণ ডিসেম্বরের মাত্র কয়েকটা দিন বাকি এবং এই শেষ বছরের শুরুর উদযাপনে যখন প্রত্যেকে 8 থেকে 80 সকল বয়সী মানুষজন মেতে থাকবে, তারই সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে জঙ্গি গোষ্ঠী। একদম দিদি, তুমি যে তথ্য জানাচ্ছ দর্শকদের, সেই তথ্যের জায়গা থেকে তোমাকে বলি যে জঙ্গিরা সুযোগ খুঁজছে এবং নির্দিষ্টভাবে আমাদের পূর্ব দিকের রাষ্ট্রটির নাম শুধুমাত্র এই মুহূর্তে বাংলাদেশ রয়ে গেছে, কিন্তু সেই বাংলাদেশ তার যাবতীয় যে ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টিকে ভুলে এই মুহূর্তে কার্যত পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে। এ বিষয়ে বৃহত্তর অংশের কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের যারা বাঙালিয়ানা বিশ্বাস করেন, তারা আজকে একঘরে হয়ে গেছেন, তাদেরকে কর্নার করে দেওয়া হয়েছে। পরিবর্তে পাকপন্থী যে জেহাদি গোষ্ঠী, তারা রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা দাপিয়ে বেড়াচ্ছে। এখন ঢাকার রাস্তায় বা বাংলাদেশের রাস্তায় হাঁটলে কতজন পাকিস্তানে তোমার একসঙ্গে চোখে পড়বে সেটার কোনো নির্দিষ্ট সংখ্যা তুমি এই মুহূর্তে বলতে পারবে না, অসংখ্য। এবং যে মুহূর্তে পাসপোর্টে তাদের নির্দিষ্ট সিকিউরিটি অপশানটাই তুলে দেওয়া হয়েছে, শয়ে পাকিস্তানি এসে বাংলাদেশের মাটিতে ঢুকছে। কারণ এটা দেউলিয়া দেশ, খেতে পায় না, সেখান থেকে শয়ে পাকিস্তানি এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে। এদের মধ্যে কতগুলো জঙ্গি আর কতগুলো শিক্ষিত, তা নিয়ে তো প্রশ্ন থাকতেই পারে। তবে অধিকাংশের মতামত যে অধিকাংশ এদের মধ্যে জঙ্গি, এবং পাকিস্তানের জঙ্গির চাষি হয়, এটা আন্তর্জাতিক মহল জানেও। এবং সেই অবস্থা থেকে যে তথ্য জানাবো, যে তথ্য একেবারে নির্দিষ্টভাবে যে তথ্য আমাদের সামনে আসছে, তা একেবারে ব্রেকিং এবং সেটা ভীষণভাবে অ্যালার্মিং আমাদের এই রাজ্যের প্রত্যেকের জন্য। তার কারণ যে তথ্য আসছে যে 21শে ডিসেম্বর, যে দুদিন আগেই, যে গভীর রাতে কাশিমপুর যে সেন্ট্রাল জেল আছে, সেই জেল থেকে আনসারুল্লাহ বাংলা টিম এবিটি, তার যে কুখ্যাত জঙ্গি জেকেরুল্লাহ, এই জেকেরুল্লাহ ছবি আমরা স্ক্রিনে রাখছি এই মুহূর্তে, তাকে নির্দিষ্টভাবে গভীর রাতে, কেন গভীর রাতে এই কাশিমপুর সেন্ট্রাল জেল থেকে তাকে গোপনে ছেড়ে দেওয়া হয়। এরপর যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে যে নির্দিষ্টভাবে গাড়ি দাঁড়িয়েছিল বাইরে, আনসারুল্লাহ বাংলা টিম
যেটা আনসারুল্লাহ আল ইসলাম হয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ার নজর ঢেকে, যেহেতু এবিটি একটি নিষিদ্ধ গোষ্ঠী, নাম চেঞ্জ করে সেই জসিমউদ্দিন রহমানিয়া যাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তার নির্দেশে এখন আনসারুল্লাহ আল আসিন নাম দিয়ে এই সংগঠনটি চলছে। এবং নির্দিষ্টভাবে এই টিমের সশস্ত্র জঙ্গিরা তারা গাড়ি করে একদম বাইরে বসেছিল ওই কাশিমপুর সেন্ট্রাল জেলের, এবং যখনই জিকিরুল্লাহ বাইরে বেরিয়ে আসে তাকে নিয়ে অজ্ঞাত পর্যায়ে স্থানে তারা চলে যায়। এরপর যে তথ্য আসছে যে সেটা এই তথ্য সেখানকার একাধিক এবং নির্দিষ্টভাবে একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে প্রকাশিত ইতিমধ্যেই, সেই তথ্য হলো যে বাংলাদেশের ফেনী নেক যেটা অর্থাৎ কুমিল্লা যে অংশটি আছে সেখান থেকে এই আনসারুল্লাহ বাংলা টিমের এই জিকিরুল্লাহ সে এবং তার জঙ্গি সাগরেদগুলো এই ভারতবর্ষে প্রবেশের চেষ্টা করবে এবং ত্রিপুরা হয়ে তারা কলকাতায় আসার চেষ্টা করবে। কি লক্ষ্যটা খুব পরিষ্কার, যেভাবে আমরা স্ক্রিনে দেখাবো যে বাংলাদেশে অভিজিৎ রায়, রফিদা আহমেদ বন্যা এদের প্রত্যেককেই খুন করা হয়েছিল এবং এদের প্রত্যেকের আনসারুল্লাহ বাংলা টিমের লিস্টেড ছিল এদের প্রত্যেককে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে তুমি বলছিলে যে লোন উলফ কায়দায় আনসারুল্লাহ বাংলা টিমের লোন উলফ যে টেরোরিজম আছে, অর্থাৎ এককভাবে গিয়ে ভিড়ের মধ্যে টার্গেট খুঁজে নিয়ে তাকে সশস্ত্র অবস্থা আঘাত করে তাকে ছিন্ন ভিন্ন করে দাও, সেই কারণেই জিকিরুল্লাহর বাহিনী বাংলা সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করছে, ভারত সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করছে। এই তথ্যই সামনে আসছে গোয়েন্দা রিপোর্ট এবং নির্দিষ্টভাবে একাধিক যে গণমাধ্যমে সেই ছবি পরিষ্কার হচ্ছে। এবং এক্ষেত্রে যে ছবিটা আসছে যে আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান জসিমউদ্দিন রহমানিয়া এবং বরখাস্ত হয়ে যাওয়া সেনাকর্তা সৈয়দ জিয়াউল হক, এরাই আইএসআই চক্রের মাধ্যমে গোটা টিমটা সাজিয়েছে। কি উদ্দেশ্য হলো ভারতে গিয়ে নির্দিষ্টভাবে টার্গেট বেছে নাও। টার্গেট কারা? টার্গেট হলো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, ব্লগার এবং গণমাধ্যমে যারা চাকরি করেন তাদেরকে বেছে বেছে টার্গেট বানিয়ে খুন করে দাও। এবং এই আনসারুল্লাহ বাংলা টিম এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন যে ভারতীয় শিল্পপতিদের যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনভেস্টমেন্ট যেখানে আছে সেখানেও তারা এককভাবে বোম ব্লাস্ট করতে পারে, আইডি এক্সপ্লোশন করতে পারে বা তারা সেখানে গিয়ে ছিন্ন ভিন্ন করতে পারে। দুটো পার্টিই করবে। এবং যে তথ্য বলবো, একটা তথ্য বলার চেষ্টা করব যে ছবি বাংলাদেশ পাকিস্তানকে সঙ্গী করে দেখছে, কারণ তোমাকে বলবো যে জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে পরপর দুটি মাসে নির্দিষ্টভাবে যে কাতারে বৈঠক হয়েছিল শেহবাজ শরীফের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার পরিপ্রেক্ষিতে প্রায় 50 বছর পরে এই দুটি দেশ আবারও সেনাগতভাবে একই জায়গায় আসছে, যৌথ মহড়ায় আসছে। এবং জানুয়ারি মাসে তারা বঙ্গোপসাগরে যৌথ নৌবাহিনীর মহড়া করবে, বাংলাদেশ পার্টে করবে এবং ফেব্রুয়ারিতে তারা আরব সাগরে করবে। এবং এই দুটি থেকেই তারা তাদের সেনাবাহিনীকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। ভারতের পক্ষে এই গোটা বিষয়টা খুব একটা সুবিধার নয় এবং আমরা যারা করতে পারি বা করতে পারবো সেটা হলো এর আগে ওই অংশে আমরা একাধিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছি, আমাদের ব্রহ্মস প্রয়োগ করেছি, আমাদের কেফর প্রয়োগ করেছি, প্রয়োজনে আবারও করা হবে। তাতে যদি মহড়ার কিছু হয় তাহলে সেটা পরবর্তী ইস্যু হবে পরবর্তী সময়, কিন্তু কখনোই আমাদের বুকের ওপর শত্রু পক্ষকে এভাবে যে বিধ্বংসী নৃত্য তা করতে দেওয়া হবে না বলেই নির্দিষ্ট অংশের বক্তব্য উঠে আসছে। একটি তথ্য পাকিস্তানপন্থী বাংলাদেশকে মনে করানোর প্রয়োজন, সেটা হলো যে মুম্বাই হামলার যে মাস্টার মাইন্ড হাফিজ সাইদ তার লাহোরের যে জোহারের যে বাড়ি, সেই বাড়িতে দিব্যি ছিলেন। এবং তোমাকে মনে করাতে চাইবো যে 2021 সাল তার জুন মাস, তিনি জানতেনও না যে এত বড় ঘটনা ঘটতে চলেছে। এবং যেটা হয় দুবাই থেকে তথ্য আসে এবং সেই তথ্যের ভিত্তিতে আমি এর থেকে বেশি ডিসক্লোজ করতে পারি না। সেই তথ্যের ভিত্তিতে লস্করে তৈবা যে প্রধান হাফিজ সাইদ, যে মাঝে মাঝে ভারত বিরোধী স্লোগান দিতেন সেখানে বসে, পাকিস্তানে বসে, লাহোরে বসে, তার লাহোরের যে জোহারের বাড়ি, সেই বাড়িতে কোনো একজন আফগানিস্তানের প্রতিবাদী যুবক তিনি একেবারে সোজা গাড়ি নিয়ে ঢুকে পড়েন এবং বিস্ফোরণ ঘটিয়ে দেন। কোনো ক্রমে খাটের তলায় ঢুকে হাফিজ সঈদ বেঁচে যান প্রাণে। তো হাফিজ সঈদ তারপর থেকে একদম পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছেন, তার কোনো বক্তব্য আমরা জানতে পারি না। বাংলাদেশ যে পথে হাঁটছে তাতে পরবর্তী ক্ষেত্রে যেভাবে পাকিস্তানে একের পর এক যে মাস্টার মাইন্ডগুলো বিভিন্ন নাশকতা গোষ্ঠীর ছিল তারা ধরাশায়ী হয়ে গেছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের হাতে, সেটা যে বাংলাদেশেও ঘটবে না এরকম তো কোনো গ্যারান্টি হতে পারে না তিথি। ফলে গোটা ছবিটা সেদিকে এগোচ্ছে যে হাফিজ সাঈদের ভবিষ্যতে হয়তো বাংলাদেশের সেনাকর্তাদের পরবর্তী ভবিষ্যৎ হতে চলেছে।